শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আমি আছি মাসুক। শুভ সকাল দর্শক আমার তরফ থেকেও। শুভ সকাল এই কারণ এই সকালবেলায় রাঙা সকাল রাঙিয়ে ওঠে অনেক সুন্দরভাবে। রাঙা সকালে উপস্থিত থাকে অনেক গুণী গুণী অতিথি। আমাদের আজকেও আছে অতিথির কাছে যাওয়ার আগে জেরিনের সাথে কথা বলে নেই। জেরিন কেমন আছো? শুভ সকাল। মাসুক শুভ সকাল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন চলছে সবকিছু? সবকিছু খুব দারুণ চলছে, বলা যায় যে আবহাওয়াটা খুবই ভালো। সত্যিই কিন্তু তাই। দেখো প্রকৃতি সেজে উঠেছে একদম নতুন রূপে, সবকিছু কেমন যেন সজীব হয়ে উঠেছে আবার। একদমই। তো চলো আজকে আমাদের অতিথির সঙ্গে দর্শকদেরকে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্থপতি এবং চিত্রশিল্পী রাফি উদ্দিন মাহমুদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমরা সবাই ভালো আছি, রাঙা সকাল পরিবারের সবাই ভালো আছে। স্যার আপনার কাছে জানতে চাই যে আপনার জন্ম তো হয়েছিল চট্টগ্রামের মেহেদীবাগে। জি চট্টগ্রামে। জন্মের পরের সময়টা কেমন ছিল, শৈশবটা কেমন ছিল? আসলে আমার তো জন্ম হয় একটা সরকারি কলোনিতে। ওটা আমার বাবা যেহেতু একজন শিক্ষক ছিলেন, সরকারি শিক্ষক ছিলেন, তো আমরা ছোটকালেই ওখানেই থাকতাম, ওখানেই জন্ম। একটা মেহেদীবাগ সরকারি কলোনি বলে একটা কলোনি ছিল। তো ওই বাসাটা ছিল একটা পাহাড় ঘেরা একটা জায়গায়, খুবই সুন্দর একটা প্রাকৃতিক শোভামণ্ডিত জায়গা ছিল। ছোটকালটা আমার শৈশবটা কেটেছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে। আমার ওই জায়গাটাকে আমি খুব পছন্দ করতাম। এবং আমরা যতদূর জানি যে কলোনির পরিবেশটা খুব সুন্দর হয়। হ্যাঁ, কলোনিতে হয় কি মানুষের সাথে মানুষের ইন্টারাকশনটা এত বেশি, এত হৃদ্যতাপূর্ণ হয়। এবং আমার উপরের তলায় নিচের তলায় আমাদের সব ইউনিভার্সিটি প্রফেসর, বাংলার প্রফেসর, ইংরেজির টিচার, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে, তো ওনারা থাকতেন। আচ্ছা। তো মানে এবং সবার সাথে আমাদের হৃদ্যতাটা এত বেশি যে তখন মানে যে কোনো সময় যে কারো বাসে চলে যাওয়া এবং খেলাধুলা করা অন্য বাসার বাচ্চাদের সাথে, এটা খুব বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ। আপনি বলছিলেন খেলাধুলার কথা, এটা কিন্তু সত্যি কথা যে কলোনিতে যারা থাকে তাদের খেলাধুলা মানে বিশেষ করে বিকালটার জন্য শৈশবকালে সবাই মনে হয় উদ্গ্রীব হয়ে থাকে যে কখন বিকেল হবে, কখন খেলবো। পরিবেশটা খুব সুন্দর থাকে বাচ্চাদের জন্য, বিশেষ করে আমি বলবো, আমি মানে যার কাছ থেকে শুনেছি সবাই এই কথাটাই বলতো। হ্যাঁ হ্যাঁ, কারণ আর ওইখানে এত বিভিন্ন রকমের বাচ্চার মানুষের সমাগম থাকে যে অনেক রকমের মানুষের সাথে মিশা হয়, যেটা আসলে খুব জরুরি। আমার যেটা মনে হয় একদমই তাই। সব একরকমই হইতে হবে বা সবাই একই ধরনের তা না, অনেক ধরনের মানুষ থাকে এখানে। তো অনেক রকমের মিশলে যেটা হয় সামাজিক একটা স্কিল আমার মনে হয় অনেক সময় ডেভেলপ হয়ে যায়। তাহলে আপনি যেই বিদ্যালয়ে প্রাথমিক জীবন শুরু করেছেন, আপনার বাবাও কি সেই স্কুলেরই শিক্ষক ছিলেন? জি, আমার বাবা, আমি প্রাথমিকভাবে যেটাতে স্কুলে ছিলাম ওটা তো প্রাথমিক বিদ্যালয় ছিল। তবে আমি যখন ক্লাস 3-5 থেকে সরকারি গভর্নমেন্ট নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুলে পড়া শুরু করি, ওটাতে আমার বাবাই শিক্ষক ছিলেন। ওখানে উনি সায়েন্স টিচার ছিলেন। তো এই সম্পর্কে আরেকটু জানবো যে বাবার স্কুলে পড়ার অভিজ্ঞতাটা আসলে কেমন, তবে তার আগে আপনার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে আসি। আচ্ছা। বাংলাদেশের একজন স্বনামধন্য স্থপতি রাফি উদ্দিন মাহমুদ দীর্ঘ 2 দশক ধরে আধুনিক স্থাপত্য শিল্পে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে ব্যাচেলর অব আর্কিটেকচার সম্পন্ন করেছেন। 2007 সালে গড়ে তোলেন ডিফর্ম নামের একটি কনসালটেন্সি ফার্ম। বর্তমানে তিনি স্থাপত্য প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তিনি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার নকশা ও ইন্টেরিয়র ডিজাইন করেছেন। শৈশবে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ছবি আঁকায় প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন। জাতীয় পর্যায়ে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। জাতিসংঘ থেকে একটি ছবি আঁকার প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের একাধিক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় তার কাজ পুরস্কৃত হয়েছে। একটি একক এবং বেশ কিছু যৌথ প্রদর্শনী হয়েছে তার চিত্রকর্মের। চলুন দর্শক চলে যায় অতিথির কাছে। যেমনটা আসলে বলছিলাম যে বাবার স্কুলে পড়ার অভিজ্ঞতাটা আসলে কেমন? আসলে বাবার স্কুলে পড়ার অভিজ্ঞতাটা মানে সবসময়
খুব আনন্দদায়ক না, কারণ তখন অন্যান্য শিক্ষকরা সবাই মানে আমাদের কাছ থেকে এমন একটা কিছু এক্সপেক্ট করে যে আমাদেরকে ওটা মিট করতেই হবে, একটা 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 চাপ যে উনি তো স্যারের ছেলে, তারা খুব ভালো রেজাল্ট করতে হবে, না করতে পারলে এটা খুবই একটা বাজে ব্যাপার। তো এটা নিয়ে একটা মানে মাঝে মাঝে এটা একটা ট্রমার মতো হয়ে যেত অনেকটা, যে মানে কোন স্যার হয়তো এটা নিয়ে অনেক কটাক্ষ করলো বা কিছু একটা, মানে ভালো করলে তো ভালো, খারাপ করলে সেটা খুবই দুঃখদায়ক হয়ে যায়। বাবা কেমন আসলে ছিলেন? বাবার ক্লাস কখনো করা হয়েছে? জি, আমার বাবা 9-10-এ উনি ক্লাস নিতেন আর কি। তো আমার বাবা একটু মেজাজি ছিলেন সবসময়। কোন সাবজেক্ট নিতেন? উনি ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলো, তাহলে তো খুব বিপদ। তো উনি এমনি খুব প্রথিতযশা একজন শিক্ষক ছিলেন চট্টগ্রামের। ওনার কাছে অসংখ্য ছেলে মেয়ে প্রতিদিন সকালে রাত্রে প্রাইভেট পড়তে আসতো বাসায়, মানে প্রায় আমাদের ড্রয়িং রুম চাপিয়ে, ডাইনিং চাপিয়ে, বারান্দা, মানে আমরা নিজেরাই বাসা থাকতে পারতেছি না এই মতো একটা অবস্থা হয়ে যেত, কারণ অনেক স্টুডেন্ট আসতেন। উনি পড়াতে ভালোবাসতেন, তো উনি এটা এনজয় করতেন আর কি। তো ছেলেমেয়েরাও পছন্দ করতেন ওনার কথা শুনতে, কিন্তু একটু মেজাজি ছিলেন। আচ্ছা, এখান থেকেই যাচ্ছি যে একটি কথা আছে যে শিক্ষকের বেত্রাঘাত পিতার আদরের চেয়ে উত্তম। তো আপনার পিতাই যেখানে আপনার শিক্ষক, সেক্ষেত্রে বাবা কি কখনো মারটার দিয়েছে? হ্যাঁ, মানে পড়ালেখার জন্য তো শাসন করা, মারধর এগুলা তো টুকটাক করতোই, মানে এটা পার্ট অফ ইয়া ছিল। তো হ্যাঁ, আমি যখন আমরা পড়ালেখা না করলে, আমরা তো একটু কলোনিতে থাকলে একটু দুরন্তপনা একটু বেশি হইতো আসলে, মানে পড়ালেখার চেয়ে মানে খেলাধুলা, ঘোরাঘুরি বেশি, এগুলা দৌড়াদৌড়িটা একটু বেশি হতো। তো তখন আমরা তো 3 ভাই, তো এটা মানে শাসন করতেই হইতো আর কি, আর কিছু করার ছিল না। কিন্তু আমরা আপনার সম্পর্কে যতটুকু জেনেছি আপনি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলেন ছোটবেলা থেকে। সেটা ঠিক, আমি ইন্ট্রোভার্ট ছিলাম, নিজের মতো চলতাম, নিজের মতো হয়তো ছবি আঁকছি বা আমি হয়তো কোনো একটা বৈজ্ঞানিক প্রজেক্ট নিজে নিজে বানাচ্ছি। তো আমার মানে আউট অ্যাক্টিভিটিজ এর মনোযোগটা একটু বেশি ছিল, পড়াশোনা বা টেক্সট বুকের বাইরের কাজগুলো আমি বাইরের কাজের প্রতি ভালোবাসা বা ভালো লাগা, যেটা নিয়ে বর্তমানেও কাজ করছেন, এই জিনিসের প্রতি ভালো লাগা শুরু হলো কবে থেকে? এটা হয় আসলে মানে আমি যখন একদম ছোট, আমার বড় দুভাই কিন্তু ছবি আঁকার একটু সবারই একটু হাত ছিল। আচ্ছা, কোনো না কোনো ভাবে নিজেরা সবাই ছবি টবি আঁকতো। ওনাদেরকে দেখে প্রথমে আমার আঁকার আগ্রহটা জন্মায়। তো ছবি আঁকতে আঁকতে এক সময় আমি তো আমাদের ছোটকালে বাংলা বইয়ে যে আপনার হাশেম খানের স্কেচ ছিল, রফিকুন নবীর অসাধারণ সব স্কেচ ছিল, এগুলো আমাকে খুব মুগ্ধ করতো। আমি ওই স্কেচগুলো আঁকতাম, তারপরে সুপারম্যান, তারপরে স্পাইডারম্যান, এগুলো দেখে দেখে আঁকতাম। তো আঁকার পর দেখতাম যে এগুলো আমাদের ক্লাসমেটরা খুব পছন্দ করতেছে, সবাই আমাকে বলতেছে আমাকে একটা স্পাইডারম্যান এঁকে দাও, আমাকে একটা সুপারম্যান এঁকে দাও। তো আমি এটা স্কুলে থাকা অবস্থায় যখন 3, 4, 5 এ পড়ি, একদমই ছোটবেলা, একদম ছোট 3, 4, 5 এ থাকা অবস্থায় স্পাইডারম্যান আঁকা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা তো কমিক বইটই পাইতাম, হাতে পড়তো, মানে তখন এগুলা আঁকতে চেষ্টা করতাম আর কি। তো ওগুলা মোটামুটি, তো তখন দেখি যে সবাই খুব পছন্দ করতেছে, সো আমি এটা আরো বেশি বেশি আঁকি। আচ্ছা, তো ওরকম আঁকতে আঁকতে এটা হয়েছে। আর জানি না কেন আমার যে কোনো ইলেকট্রনিক্স বা কোনো একটা ধরেন খেলনা টেলনা, ওটা খুলে টুলে দেখতে ইচ্ছা করতো যে ভিতরে কি আসলে কি আছে। ইলেকট্রনিক্স নিজে নিজে প্রপেলার বানাইতাম, পেরিস্কোপ বানাইতাম, তারপর বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট। এটা অবশ্য 9-10 আসার পর আমরা যখন ব্যবহারিকের প্রতি আমার একটু আগ্রহ থাকে, তখন আমি বৈজ্ঞানিক প্রজেক্টগুলোর প্রতি নিজে নিজে বানানো এই জিনিসগুলা করতাম। আচ্ছা, ছোটবেলায় ভীষণ ইন্ট্রোভার্ট ছিলেন, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে আপনি ভীষণ সৃজনশীল ছিলেন, যে আমি একটা ছবি দেখেছি সেটা দেখে আমি ছবিটা আঁকিয়ে ফেলছি, এবং একই সাথে যে কোনো একটা বিষয়ের মধ্যে কতটা গভীরে যাওয়া যায় সেই চেষ্টাটা আপনার সব সময় ছিল। কিন্তু আপনি ছবি আঁকা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করলেন কবে থেকে? ছবি আঁকা আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার নাই। আমরা তো একটা আমাদের বাসার পাশে একটা রাস্তা ছিল, ওটাকে বলে বাদশা মিয়া রোড। হ্যাঁ, ওই রোডটা মানে পাহাড়ি রোড আর কি, একটু উঁচু নিচু এরকম। তো ওটা দিয়ে
হাঁটতে হাঁটতে আমি মাঝে মাঝে হাঁটতাম, রোডটার দুপাশে শুধু পাহাড়, মানে অসাধারণ একটা রোড। ওয়ার সিমেট্রি আছে একটা জায়গায় গিয়ে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ওই রোডের মধ্যে আছে। তো ওই ওয়ার সিমেট্রি পার হয়ে, এত সুন্দর জায়গাটা ওয়ার সিমেট্রিটা, মানে ওরা তো মানে স্বর্গের মতো করে রাখে, এটা কমনওয়েলথের একটা প্রজেক্ট। তো ওটা পার হয়ে কিছু ওখানে গেলে দেখলাম যে মাঝে মাঝে ওয়ার সিমেট্রিতে কিছু ছেলে বসে বসে ছবি আঁকতেছে। আমি খুব আশ্চর্য, এরা এখানে ছবি আঁকতেছে, এত সুন্দর, এরা কারা? তো একটু খোঁজ টোজ নিয়ে মানে দেখলাম যে এখানে পাশেই আপনার সরকারি চারুকলা কলেজ। তো চারুকলা কলেজ ওরা আউটডোর ছবি আঁকতে দেয় ওদেরকে, ওরা ছবি আঁকে। তা আমি ওদের ছবি আঁকা, ধরেন ওরা ওয়াটার কালার দিচ্ছে কিভাবে, পানি রংগুলো কিভাবে ছিটাচ্ছে, স্কেচ করতেছে কিভাবে, হাতটা কিভাবে মুভমেন্ট করতেছে, এই টেকনিকগুলো আমি ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আচ্ছা, বাসা থেকে কাছেই ছিল? বাসা থেকে অনেক কাছে, মানে এখান থেকে 2 মিনিট 3 মিনিটের। মানে আমরা বলতে পারি যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রমথ চৌধুরী যেটা বলে গেছেন, আপনার ছবি আঁকার ক্ষেত্রেও কিন্তু একই বিষয় পরিলক্ষিত হচ্ছে। জি, আমি ওটা এই দেখে দেখে আমি বাসায় এসে আমি ওটাকে প্র্যাকটিস করতাম, যে ওভাবে টোন গুলা কিভাবে হাতটাকে নাড়াচ্ছে, কোন পেন্সিলটা দিয়ে আঁকতেছে, তারপরে কিভাবে কাগজটাকে পানি দিয়ে ভিজাচ্ছে, রংটাকে ছড়াচ্ছে, এই জিনিস, এই টেকনিকগুলো আমি যখন জানতে পারলাম, তো আমি এটা বাসায় প্র্যাকটিস করা তো আর খুব সমস্যা না, আমি বাসায় প্র্যাকটিস করি। বাসা থেকে কি সেই যত ইনস্ট্রুমেন্ট লাগতো সব কিনে এই জিনিসগুলো আসলে ওই আমার আম্মা উনি একটু শিল্প সংস্কৃতি প্রেমিক ছিল। আচ্ছা, উনি আমার ভাইদেরকেও গান শেখানোর ব্যাপারে আমার আব্বাকে খুব জোর করতো, যে মানে এগুলোর মধ্যে যাতে আমরা ইনভলভ থাকি, উনি এগুলো উৎসাহিত করতো। আমার আব্বা এগুলা খুব একটা উৎসাহ ছিল না, উনি সবাই শুধু পড়ালেখা। ভাইরা কি কোনো সাংস্কৃতিক পরিমাণে কাজ ওনারা করতো? যে যার বিয়াতে আছে, একজন মেরিন ইঞ্জিনিয়ার, আরেকজন অ্যাকাউন্টেন্ট, আর ছোট একটা ভাই সেও ইঞ্জিনিয়ার। ওনারা ওনাদের, আমরা মেজো ভাই এখনো ছবি আঁকে, উনি মেরিন ইঞ্জিনিয়ার আঁকে, কিন্তু সিরিয়াসলি ভাবে ইনভলভ না, জাস্ট পেশা হিসেবে কেউ নেয় নাই। তো যেটা বলছিলাম আর কি, ওভাবে ছবি আঁকা দেখে দেখে আমি যখন আঁকা শুরু করলাম, তো ওই যে আমার উৎসাহে কিছু রং টং তখন কেনা হলো, এবং আমি দেখতাম যে আমি প্রতিযোগিতায় আমি তখন নিজে নিজেই চলে যেতাম কাউকে না বলে। আচ্ছা, ছবি আঁকা তো মোটামুটি শিখেছিলেন নিজে নিজে এবং বিভিন্ন জায়গায় দেখে দেখে, এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদক জিতেছেন। এটি কিন্তু অনেক বড় একটি বিষয়, এবং ছোটবেলায় স্বর্ণ পদক, তাও আবার নিজের পছন্দের একটি বিষয়ে, সেই অনুভূতিটা কেমন ছিল? তো আমি যখন স্কুলে পড়ি, আমি নিজে নিজেই বিভিন্ন প্রতিযোগিতায় চলে যেতাম। এই কারণেই যেতাম যে আমি একটু ভয় পেতাম, আমার আব্বা বললাম একটু মেজাজি, যে পড়ালেখা বাদ দিয়ে কোথায় কি করতে যাচ্ছি, এই ছবি আঁকছে, এটা জানলে তো একটা বিশাল প্রবলেম হয়ে যাবে। তো আমি অনেকটা লুকায় লুকায় ছবি আঁকা প্রতিযোগিতা যেতাম, যদিও আমার প্রচ্ছন্ন উৎসাহ ছিল, কিন্তু তারপরে আমি কেন জানি এই জিনিসটা আগে জানাতাম না, যে আমার একটা জেদের মতো ছিল যে আমি শুধু পুরস্কার পাইলেই জানাবো। আচ্ছা, মানে আমি যদি পুরস্কার না পাই তাহলে জানাবো না। হ্যাঁ, এবং আমার একটা অভ্যাস ছিল, আমি প্রথম পুরস্কার না পাইলে পুরস্কার আনতে যেতাম না। আচ্ছা আচ্ছা, তো এরকম একটা ছিল আর কি। তো যাই হোক, বেশিরভাগ সময় আনতে যেতে হতো আর কি। তো বেশিরভাগ সময় প্রথম পুরস্কারটাই পেতেন, ওরকম একটা ব্যাপার ছিল। তো প্রথম পুরস্কার পেয়েছিলেন কত বছর বয়সে? এটা হবে আমি যখন ক্লাস, আমি প্রতিযোগিতায় যাওয়া শুরু করি, আমি তো বোঝা শুরু করি নিজে নিজে যে প্রতিযোগিতা বলে একটা জিনিস আছে, ওইটা হচ্ছে ক্লাস 8-এ থাকতে। ক্লাস 8-এ। আর শিশু কিশোর প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেলেন? ওইটাও ক্লাস 9-এ থাকতে। ক্লাস 9, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা পেন্সিল স্কেচে জাতীয় পর্যায়ে প্রথম হই। বাহ, চমৎকার। ওটা হচ্ছে ধাপে ধাপে, আমাদের প্রথমে থানায় প্রথম হতে হয়, তারপর জেলায় প্রথম, তারপর বিভাগ, তারপর জাতীয় প্রথম। তো আরেকটা জিনিস বলে রাখি, আমাদের সৃষ্টিশীল চিন্তা ভাবনার একটা বড় উৎস ছিল, যে আমার আব্বা তো ব্যাচে ব্যাচে ছেলে মেয়ে পড়াতেন। তো ছেলে মেয়ে প্রত্যেকটা ব্যাচ যাওয়ার আগে ওনাকে কিছু গিফট দিতেন, হয়তো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস বিদায় নেওয়ার আগে একটা গিফট দিতেন সবাই মিলে। তো বিভিন্ন জিনিস গিফট দিত, হয়তো কোকারিজ বা এটা সেটা। তো আমার আম্মা একটা নিয়ম চালু করে যে তোমরা যদি গিফট দাও, তোমরা শুধু বই দিবা। আচ্ছা, আর কিচ্ছু দরকার নেই, যা পড়ো খালি বই দিবা। তো ব্যাচের পর ব্যাচ যখন এতগুলা করে বই দিতে দিতে আমাদের বাসায় বিশাল একটা লাইব্রেরি হয়ে যায়। মা সংস্কৃত মনে হলে কি হয় আসলে?
বাস্তব প্রমাণ। হ্যাঁ, এবং একটি কথাই তো আছে যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। এই বই, আমাদের বইয়ের তো ছোটকাল থেকে পৃথিবীর যত ভালো ভালো লেখকের বই আছে বাংলাদেশ, কলকাতার, এবং সমস্ত সাহিত্যর যত মানে ভান্ডার, সমস্ত কিছু আমাদের বাসায়। ছোটবেলা থেকে সেগুলো দেখে এগুলা অবশ্যই পড়তে ইচ্ছা করতো, কারণ যেহেতু বই এগুলা না পড়ে তো থাকা যাচ্ছে। একদমই তাই। তো মোটামুটি মানে সাহিত্যের যত রকমের অলিগলি, যত রকমের মানে উপাদান, এগুলা আমাদের পড়া হয়ে গেছে আর কি তখন, এই একটা কারণে। তো ওইটা একটা আমার মনের মানে কল্পনার জগৎকে বিস্তৃত করার পেছনে একটা বড় ভূমিকা এটা। আর আমার আরেকটা ইয়েও ছিল, হবি, সেটা হলো আমি আবৃত্তি করতাম কবিতা। আচ্ছা। তো আমি যখন, তো সেটাও কলেজের সময় থেকে আমি সংগঠন করা শুরু করি। আচ্ছা। এবং অনেক একক যৌথ আবৃত্তি সন্ধ্যা আমরা চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতেও তখন করি। বাহ। এটা আমার, যদিও পরবর্তীতে আমি এটা কন্টিনিউ, আমাকে কিন্তু সবাই আবৃত্তিকার হিসেবে বেশি চিনে আমার ডিপার্টমেন্টে। এখনো কোনো আবৃত্তির মানে কোনো অ্যালামনাই প্রোগ্রাম হলে বা পয়লা বৈশাখ আমাকে ডাকে, আমি আবৃত্তি প্রোগ্রামে অংশ নিই। এটা কিন্তু স্কুল কলেজ থেকেই হয় যে কোনো একটা শিক্ষার্থী যদি কোনো একটা বিষয় জানে, বারবার নিজের মানুষ মনে করি তাকে সামনে এগিয়ে দেওয়া হয়। ওটার জন্য আমাকে ডাকে আর কি। স্যার, আপনি পরবর্তীতে জাতিসংঘ থেকে একটি পুরস্কার পেয়েছিলেন, যেটি শুধুমাত্র বাংলাদেশের 5 জন শিশুর অর্জন করার সৌভাগ্য হয়েছিল, তার মধ্যে আপনি একজন। বাংলাদেশ পুরো বিশ্ব থেকে 5 জনের, তার মধ্যে আমি বিশ্ব থেকে। আচ্ছা, এটি তো আরো অনেক বড় বিষয়। কারণ হচ্ছে গিয়ে এটা ওই ইউএনএফপিএ মানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল জনসংখ্যা দিবস উপলক্ষে একটা পুরো বাংলাদেশে প্রথমে একটা পোস্টার চিত্র অঙ্কন প্রতিযোগিতা করে, যে জাতিসংঘ মানে জনসংখ্যার বৃদ্ধির এটা নিয়ে একটা থিম নিয়ে একটা পোস্টার আঁকতে বলে। তো সেই পোস্টার আঁকার পর আমি বাংলাদেশ থেকে প্রথম হই। তো সেই প্রথম হওয়ার পর সেই পোস্টারটা আবার যায় জাতিসংঘে। আচ্ছা। তো পৃথিবীর সব দেশ থেকে জাতিসংঘে তখন পোস্টারটা যায়, যে ওখানেও একটা প্রতিযোগিতা আন্তর্জাতিক। তো সেখানে ওরা মানে সমস্ত পোস্টারকে বাছাই করে 5 জনকে বিভিন্ন দেশের 5টা চিত্রকর্মকে ওরা অনারেবল মেনশন অ্যাওয়ার্ড দিচ্ছে। আচ্ছা। ওখানে ডক্টর নাফিস সাদিক, অনেকে চিনে, ওনার হচ্ছে উনি জাতিসংঘের বুট্টোর স্কালির মতো একজন প্রধান। তো ওনার সাইন ওরা সহ মানে তখন পুরস্কারটা আমার কাছে আসে। আমি খুবই থ্রিলড হই। মানে আমাদের বাসার খুব কাছাকাছি ছিল জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অফিস। ওরা এই পুরস্কার ওদের অফিসে আসার পরে ওরা তো মানে খুবই এক্সাইটেড যে মানে এখানে বাচ্চা কিভাবে পেল, এবং আমার বাসা ওদের কাছে, বাবার খুব কাছাকাছি। আচ্ছা, মা তো ভীষণ উৎসাহী হয়েছিলেন আগে থেকেই, এবং এই অর্জনে নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। পরবর্তীতে বাবার অভিব্যক্তিটা শুনতে চাই, এত বড় একটা অর্জন যে পুরো বিশ্বের মধ্যে। এটাও একটু জানতে চাইবো যে ক্লাস 9-এ যখন আপনি প্রথম স্বর্ণপদক পেলেন জাতীয় পর্যায়ে, তখন বাবার অনুভূতি কেমন ছিল? দুইটা মিলিয়ে আমার বাবার অনুভূতি আসলে বোঝা যায় না, উনি একটু কম অনুভূতি প্রকাশ করার মতো একটা লোক। কিন্তু উনি যেহেতু দায়িত্ব, আসলে আমার মনে হয় অনেক সময় মানুষের অনুভূতির প্রকাশ পায় তাদের আরেকজনের প্রতি তাদের দায়িত্ববোধ, মানে দায়িত্ববোধের মধ্য দিয়ে অনেক সময় ফুটে ওঠে। তো উনি আমাদের জন্য যেভাবে করেছেন, পরিশ্রম করেছেন, আমাদেরকে যেভাবে স্বাচ্ছন্দ্য রেখেছেন, এটাই হয়তোবা তার ভালোবাসা প্রকাশের ভাষা ছিল। আমি একটু জানতে চাই, চিটাগং বাংলাদেশের একদমই অন্য একটা প্রান্তে, সেখান থেকে আপনি বুয়েটে পড়াশোনা করলেন, সেই জার্নিটা আসলে কেমন ছিল? বা তখন থেকে কি মনে হয়েছিল বা বাসা থেকে কি সায় দিয়েছিল যে হ্যাঁ তুমি? না, এখন যেহেতু আমার আব্বা সায়েন্স টিচার, তো আমাদের সায়েন্সে পড়ালেখা করা ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করার কোনো উপায় ছিল না। মানে চারুকলায় পড়ার কোনো ধরনের চিন্তাই আসতে পারে নাই আর কি। যাই হোক, আর আমার যেহেতু এসএসসি রেজাল্টটাও ছিল সবগুলো সাবজেক্টে মানে আমি লেটার মার্কস পাইছিলাম আর কি। তো এখন ভালো রেজাল্ট করছে কেউ, এখানে চারুকলায় ঢুকবে এটা তো মানে কেউ চিন্তা করতে পারে না, যেহেতু সমাজ, আমিও পারি নাই আর কি। যেহেতু মানে যদিও আমার ছবি আঁকাটার মধ্যে আগ্রহ বেশি ছিল, কিন্তু যেহেতু বাবাও শিক্ষক একজন, তো তারপর আমি দেখলাম যে মানে আর্কিটেকচারে ঢুকলে দুইটা দিকই সমন্বয় করা, একটা মিল পাওয়া যায়। কারণ আর্কিটেকচার ভর্তি পরীক্ষায় ছবি আঁকারও একটা, স্কেচ করারও একটা আইটেম ছিল 25 নম্বরের। তো ম্যাথমেটিক্স বা ওগুলা তো ছিল, ফিজিক্স, ম্যাথ। তো আমি দেখলাম যে তাহলে এখানে তো এটাকে কাজে লাগানো যায়, মানে ক্রিয়েটিভিটি। তো
তার সেই চিন্তা থেকে আপনার আসলে আর্কিটেক্ট পড়া। স্থাপত্যে ভর্তি পরীক্ষাটা আমি দেই, আমি একমাত্র ওইখানেই দিই, ওখানে আর কোথাও দেই না। ওখানে দেওয়ার পর মানে একটা রিস্ক ছিল, যাই হোক, কিন্তু টিকে যাওয়ার পর আর কোথাও পরীক্ষা টরীক্ষা দেই না, কিন্তু ওখানে আপনার পছন্দের সাবজেক্টই পেয়ে গিয়েছেন। বুয়েটের জার্নিটা আসলে কেমন ছিল? বুয়েটের জার্নিটা ছিল, আমরা তো ধরেন আমাদের সময়ে একটু সেশন জটের মতো ছিল আর কি, 1-2 বছর পরে আমাদেরকে ক্লাস শুরু করতে হয়। আচ্ছা। আর স্বভাবতই আমরা যখন বাসা থেকে হলে গিয়ে উপস্থিত হই, মানে মানুষের তো তখন মানে খাপ খাইয়ে নিতেই একটু সময় লাগে, যে একদমই তাই। এই নতুন একটা পরিবেশ, সব সময় তো আপনি বাসায় সবকিছু রেডি পাইতেন। এবং আমার কাছে মনে হয় কি যে বাড়ি থেকে বের হয়ে এসে নতুন একটা পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে নতুন একটা জন্মের মতো, যে একদমই সবকিছুই পরিবর্তন, সবকিছুতে পরিবর্তন, যে সারাউন্ডিংস, আমার থাকার জায়গা, আমার শোবার খাটটা, সবকিছুর মধ্যে একটা আলাদা পরিবর্তন। তো এবং অন্য মানুষদের সাথে মিশে একই রুমে অন্যদের সাথে থাকা, জি, এই জিনিসটা তো আমি যে হলে ছিলাম শেরেবাংলা হল, জি, তারপরে ওই যে আপনার একটা ছিল মারা গেছিল, ওই রুমে ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আমার থাকাটা হচ্ছে কি, আমি ওই যাদের সাথে থাকতাম, মানে যশোর নড়াইলের ছেলে পেলে, মানে সামহাও মানে পৃথিবীর সবচেয়ে দুষ্ট ছেলেগুলোর সাথে আমার কিন্তু সবসময় মিশা হয়েছে আর কি, বুঝছে। আমি যখন মানে কলোনিতেও থাকতাম, দেখা গেল যে মানে ওই কলোনির সবচেয়ে দুষ্ট ছেলে পেলেগুলা আমার বন্ধু। আমি নিজে কিন্তু অত দুষ্টমি করি না, কিন্তু ওদের সাথে থাকতে আমার পছন্দ। রিভার্স পার্সোনালিটি। হ্যাঁ, একদম রিভার্স। এবং এটাই কিন্তু বেশি হয়। আমি ইন্ট্রোভার্ট বা চুপচাপ থাকি, কিন্তু দুষ্ট লোকজনের সাথে ঘোরাফেরা করব, ওদের দুষ্টামি দেখবো, মানে ওদের পিছে পিছে থাকবো, এটা আমার ভালো লাগতেছে। তো যাই হোক, আমি ইউনিভার্সিটিতে এসেও ওরকম ছেলে পেলে, এই জন্য সময়টা অনেক ভালো কাটে আসলে। আচ্ছা, মানে দে আর নট বোরিং আসলে, বুঝতে পেরেছি। নরমাল লোকজন বোরিং লাগে আমার কাছে, মানে ওদের মধ্যে যে ডাইনামিক ব্যাপারটা আছে, যে ওরা তো একই সাথে পড়ালেখা করতেছে, আবার ওদিকে যত রকম দুরন্তপনা যত রকমের হয়ে থাকতে পারে দুনিয়াতে, সব রকমই করতেছে। আচ্ছা, তো এই জিনিসটা আমার কাছে সবসময় কেন জানি ইন্টারেস্টিং। এবং এখান থেকেই মনে হয় যে স্বাধীন চিন্তা করার যে বিষয়টা, সেটাও তৈরি হয়ে যায়। জি, স্বাধীন চিন্তা, মুক্ত বুদ্ধির চিন্তাটা এই ইউনিভার্সিটিতে আসার পরে আসলে বেশি হয়। কারণ স্যার, আপনি তো কবিতা আবৃত্তি করেন বলছিলেন। হ্যাঁ, আমি যখন আমি আবৃত্তির কর্মশালা করি, যখন আমি ক্লাস 10-এ পড়ি। 10-এ, আচ্ছা। একটা 1 মাস ব্যাপী আবৃত্তি কর্মশালা, এখানে ছিল জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শিমুল মুস্তফা, বিপ্লব বালা, মানে যত বড় বড় লেজেন্ড আছে, সব গুণীজনরা। ওই ক্লাসটা আমার কাছে একটা অসাধারণ একটা আবৃত্তির প্রতি আগ্রহের একটা মানে বিরাট একটা কারণ ছিল আর কি, যে ওনাদের সংস্পর্শে এত গুণী মানুষের কথাবার্তা শুনে, যে এটা যে একটা শিখার মতো জিনিস, এটা যে ডেপথ অনেক বেশি আবৃত্তি জিনিসটার, যে এটা একটা বিরাট একটা বিষয় এবং আগ্রহের বিষয় হইতে পারে চর্চা, এটা আমি প্রথম ওখান থেকে পাই। আচ্ছা, এরপরে আমি বললাম, আমি নিজে নিজে শিখি বেশি, আমি শুনতাম, আমি অনেক আবৃত্তি শুনতাম, ভালো ভালো আবৃত্তিকারদের। আচ্ছা, তো শুনতে শুনতে আমার এটার প্রতি আরো আগ্রহ। আপনি অনেক ভালো হ্যাঁ, এরপর আমি একটা সংগঠন করি, ওখান থেকে আমরা নিজেরা আবৃত্তি সন্ধ্যা করতাম। বিজয় দিবস হইতো, বিজয় দিবসে আমরা কবিতা পড়তাম, দলগত কবিতা। 21শে ফেব্রুয়ারিতে কবিতা পড়তাম। তারপরে চট্টগ্রামে অলিয়েস ফ্রান্সিসে একটা মিলনায়তন ছিল, ওইখানে আমরা আবৃত্তি সন্ধ্যা করতাম 3-4 মিলে, ছেলে মেয়ে মিলে, ডুয়েট কবিতা, কখনো সিঙ্গেল কবিতা। শ্রুতি নাটক করেছি, আমি মূল চরিত্রে ছিলাম, ওটা রবীন্দ্রনাথের একটা শ্রুতি নাটক, শিল্পকলা একাডেমিতে। ওইখানে মানুষ টিকিট কেটে নাটকটা দেখছেন। আচ্ছা, এবং নিশ্চয়ই প্রশংসিত হয়েছে। হ্যাঁ, ওটা অনেক। জেরিন স্যার বলছিলেন যে উনি অনেক ভালো ভালো মানুষের কবিতা আবৃত্তি শুনতেন এবং সেটা আসলে অনুভব করতেন। তো আমাদের মাঝে যেহেতু একজন আবৃত্তি শিল্পী, আবৃত্তিকার আছেন, আমরা কি তার একটা কবিতা শুনবো না? অবশ্যই, চলো তাহলে শুনে আসি। আমরা এত দারুণ মানুষদের সংস্পর্শে থাকা একজনের কবিতা আবৃত্তি শোনাটা আমরা আসলে কখনোই মিস করতে চাই না। আপনার যে কোনো পছন্দের একটা কবিতা একটু শুনতে চাই। আমি একটা কবিতা পড়ছি, কবিতাটার নাম দারিদ্র্যের রেখা, তারাপদ রায়। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না,
আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপর আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার। আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটা খুব খারাপ, ওতে মানুষের মর্যাদা হানি হয়। তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, আমার কষ্টের দিন, দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো জীর্ণ, আরো ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয়, তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিশ্চয়তায় আমার দিন রাত্রি, গনগনে গরমে ধুকতে ধুকতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই। আপনি আবার এলেন, আপনি বললেন, তোমার নিশ্চয়তার কোনো মানে হয় না, তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে, তুমি বঞ্চিত, তুমি চিরবঞ্চিত। আমার বঞ্চনার অবসান নেই। বছরের পর বছর আধ পেটা খেয়ে, উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা। কিন্তু আপনি আমাকে ভুলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে ডাক দিলেন, জাগো, জাগো সর্বহারা। তখন আর আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাঁপড়ের মতো উঠানামা করছে। আপনার উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না। ইতিমধ্যে আরো বহু দিন গিয়েছে, আপনি এখন আরো বুদ্ধিমান, আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন, সেখানে চক্করি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছে। এবার বড় পরিশ্রম হয়েছে আপনার। কপালের ঘাম মুছে আমাকে বলছেন, এই যে রেখা দেখছো, এর নিচে, অনেক নিচে তুমি রয়েছ। চমৎকার, আপনাকে ধন্যবাদ, বহু ধন্যবাদ। আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার দারিদ্র্যের জন্য আপনাকে ধন্যবাদ, আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ, আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার সর্বহারাত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আর অবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি, ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু ক্রমশ আমার ক্ষুধারণ্য এখন আরো কমে গেছে, আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছিঁড়ে গেছে, আমার মাথার উপর আচ্ছাদন এখন আরো সরে গেছে। কিন্তু ধন্যবাদ, হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে বহু ধন্যবাদ। এবার চলে যেতে চাই আপনার কর্মজীবনে। বুয়েট থেকে পাশ করার পরে সর্বপ্রথম একটা কোম্পানিতে জয়েন করলেন, একদমই প্রথম কাজ আর্কিটেকচার হিসেবে। কেমন ছিল অভিজ্ঞতা? আমি প্রথম, আমরা তো 2003-এ পাশ করি বুয়েট থেকে, আর এর মধ্যে বুয়েটের কিছু কার্যক্রম আমি একটু বলে নিই ছোট করে। সেটা হলো, ওইখানেও আমি আবৃত্তি এবং অভিনয়, এই দুইটা বিষয়ে আমি বুয়েটও পুরস্কার পেয়েছি ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনগুলোতে, ওগুলোতে। এবং আমি আবার আরেকটা জিনিসও শখে বুয়েটে করছি, ওটা আমি, এটা জাস্ট শখে আমি 2-1বার অংশগ্রহণ করলাম রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায়, ওখানে আমি প্রথম হয়েছি, পুরস্কার মানে পেয়ে গেছিলাম। কিন্তু আমি ওটা মানে ইউনিভার্সিটির প্রথম হওয়ার পর আবার আরেকটা স্টেপে যাওয়ার জন্য আমাকে যেতে হতো, আমি আর ভয় যাই নাই। কারণ আমি তো এটা আসলে শখে করছি, কারণ এত বড় প্ল্যাটফর্মে আবার করব, আমার তো কোনো ইয়ার শিক্ষা নাই, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমি এরকম যাইনি। এরকম অভিনয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। আমি অভিনয় করছি একটা, মানে জাস্ট আমি একজন শুনছিলাম একটা শামসুজ্জামান নূরের একটা গল্প,
ওটা আমি অভিনয়ের মতো করে করে প্রথমে গেছি, এখন ইন্টার্ন ইউনিভার্সিটিতে আমাকে আবার যাইতে বললো। আচ্ছা, আমি আর গেলাম না, কারণ আমি তো এই জিনিসটার সাথে আসলে মানে অভ্যস্ত না, আমি জাস্ট করলাম আর কি। কিন্তু এই কারণে আমাকে অনেক ঝামেলা হইতে করে, মানে ইউনিভার্সিটি থেকে আমাকে কারণ দর্শানো নোটিশ দিচ্ছে যে তুমি কেন এখানে যাবা না, তোমার তো একজনকে ক্ষতি করলা, তুমি তোমার প্রতিযোগিতা, তুমি আমাদের ইউনিভার্সিটি থেকে না যাও না, ইউনিভার্সিটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেই বলে মানে আমাকে একটা মোটামুটি একটা ভালো ট্রেডিং শোকজ দেখাইছে। আমি কেমনে বলি, আমি আসলে এটা পারি না, আমি হয়ে গেছি। যাই হোক, ওগুলা ছিল আর কি ইউনিভার্সিটিতে। আর ইউনিভার্সিটির সময়টা আমাদের স্থাপত্য ডিপার্টমেন্টটা তো অনেক বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু অনেক বেশি জড়িত থাকে সব সময়। তো এই কারণে কবিতা চর্চা বা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা তখন আমি কন্টিনিউ করে গেছি। তারপরে আমরা তো পাশ করি 2003-এ। তো পাশ করার পরে প্রথম আমি চাকরি নিই আসলে ইয়েতে, অফিস অ্যান্ড হোম সলিউশন প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে গিয়ে স্কলাস্টিকা স্কুলের যে গ্রুপটা, স্কলাস্টিকা ওদের একটা গ্রুপ আছে, কিন্তু গ্রুপ অফ কোম্পানি, স্কলাস্টিকা স্কুলের মালিক যারা, ওদের একটা ইন্টেরিয়র ডিজাইন উইংসও ছিল, যারা কিনা পিজা হাট, কেএফসি এগুলাকে তখন এক্সিকিউশন করতো। ঢাকার যত চেইন আছে, পিজা হাট, কেএফসি, তারপর কফি ওয়ার্ল্ড, এগুলার এক্সিকিউশন গুলা করতো। ডিজাইন আসতো থাইল্যান্ড থেকে, আমরা এক্সিকিউশন করতাম। তো ওই কোম্পানিতে আমি প্রথম চাকরি করি। হোম সলিউশন আপনি কতদিন কর্মরত ছিলেন? ওইখানে আমি 3 বছর ছিলাম। আচ্ছা, পরবর্তীতে আপনি যোগ দিলেন মিথ লিমিটেডে। মিথ লিমিটেড এটা আমাদের সিনিয়র ভাইয়ের একটা অফিস কারণ বাজারে। আচ্ছা, ওনার সাথে আমি যোগ দিই, ওখানেও ছিলাম আমি প্রায় 2 বছরের মতো। আবার এখানে আমার মিক্সড, আমি কিছু সময় চাকরি করে আবার নিজে শুরু করি। আচ্ছা, নিজের প্রতিষ্ঠান শুরু করি। তো নিজে করে টোরে আবার একটা সময় এসে আমি নিজেও প্রায় 7-8 বছর নিজের প্রতিষ্ঠান। ওই নিজের প্রতিষ্ঠান করা অবস্থায় তো আর অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু আপনি ইউনাইটেড গ্রুপ, সানমার গ্রুপ, এটাতে আবার পরে এসে যোগ দিই। নিজের প্রতিষ্ঠান থেকে আবার অফিস সানমার গ্রুপে জয়েন করি, তারপর ইউনাইটেড গ্রুপে জয়েন করি। আচ্ছা, এই দুইটা গ্রুপে কাজ করার পরে আবার নিজের প্রতিষ্ঠানটাকে আবার কন্টিনিউ করি। এমনটা আসলে কেন হলো? আসলে হয় কি, আমরা মানে চাকরি মানে একটা স্টেজে হয়তো কোনো একটা ডিজাস্টারের কারণে অনেক সময় মনে করি যে চাকরিটাতে জয়েন করি, বা হয় কি অনেক সময় বড় ডেভেলপার কোম্পানিগুলোতে অনেক সময় অনেক কিছু শেখা যায়, অনেক সময় ওটা শেখার জন্য জয়েন করা হয়েছে। হ্যাঁ, কারণ এটা শেখার পরে আমার মনে হয়েছে যে এটা মানে আর দরকার নেই, মানে এরপরে সময় পার করা এখানে ওয়েস্টেজ। কারণ মানে আমার যা শেখার ছিল আমি শিখে হ্যাঁ, আর্কিটেক্টদের আসলে গোল থাকে যে কখন নিজে একটা অফিস নিজে দাঁড় করা। তো এই দুইটা বড় কোম্পানি, একটা সানমার আর একটা ইউনাইটেড গ্রুপ, দুইটা অফিস গুলশান 2 নম্বরে ছিল। ওই সময়টাতে আমি এখানে প্রায় 2-3-4 বছর পার করি ওই অফিসে। এরপরে আবার নিজে শুরু করি বনানীতে, আমার আরেকজন কলিগ নিয়ে আবার ডিফর্মটাকে আবার শুরু করি। এখন পর্যন্ত ওটাই চালাচ্ছি আর কি। ডিফর্ম নামটাও কিন্তু ভিন্ন। ডিফর্ম মানে হচ্ছে ডি ফর্ম, মানে ফর্ম তো আকার, আর ডিটাকে ডি হিসেবে ইউজ করছি। তো এই আর কি আমার সানমার একটা যে কোম্পানিটাতে আমি ছিলাম, এইখানের অভিজ্ঞতাটা আমার কাছে ভালো ছিল, কারণ আমি এখানে বিদেশি স্থপতিদের সাথে অনেক সময় কাজ করলাম। আমাদের সাথে স্প্যানিশ এবং ইটালিয়ান আর্কিটেক্ট এসে কাজ করছিল আমাদের কলিগ হিসেবে। তো ওনাদের কাছ থেকেও আমাকে অনেক কিছু শিখতে পারছি। এবং বাংলাদেশেরও বেশ কিছু স্বনামধন্য ভবনের ভাবনা এবং ডিজাইনও আপনি করেছেন, সেগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। আমি আসলে এস আলম গ্রুপের সাথে অনেকদিন থেকে ওনাদের কাজ করি। ওনাদের ব্যাংকের কর্পোরেট অফিসগুলো আমি করি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্পোরেট অফিসগুলো। ওকে, তারপরে আজকের কাগজ পত্রিকার, এবং আজকের কাগজ না শুধু, ওদের যে টিভি মিডিয়া, অনলাইন মিডিয়া, এগুলার 3-4টা ফ্লোর মিলে ইংলিশ, ওদের একটা ইংলিশও আছে, ওটার নাম ভুলে গেছি। এই 3টা ফ্লোর এবং স্টুডিও সবচেয়ে উপরে ফ্লোরে, ওখানে অনলাইন মিডিয়াটা আছে, ওগুলার সবকিছু কাজটা খুব বেশি দিন হয় না, ওটা শেষ করলাম। আপনার হাতেই করা? জি, আমার হাতে করা। তারপরে বাড়িধারা প্যাভিলিয়ন, এটা বাংলাদেশের
সবচেয়ে বড় শপিং মল, মানে এটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল শপিং মল, আচ্ছা, লাইফস্টাইল শপিং মল। বুঝতে পেরেছি। এখানে পুরো বিল্ডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত লাইফস্টাইল বিষয়ক যত ব্র্যান্ড থাকতে পারে, দেশি আন্তর্জাতিক, এগুলার সব ব্র্যান্ড ওটাতে হবে। আচ্ছা, ওটা ডিজাইন করলাম। তো এখন একটা করছি হচ্ছে গিয়ে গোপালগঞ্জে। জি, এটা হচ্ছে গিয়ে একজন ওনার, আমার বন্ধুর বন্ধু, তো তার হলিডে হোম। আচ্ছা, এটা কি একটা পার্ক রিসোর্ট? না, এটা একটা রিসোর্ট আর কি। মানে উনি হয় না, মানুষ হলিডেতে গিয়ে থাকবে এই ধরনের একটু সেই থিমে একটা রিসোর্ট, একটা ডুপ্লেক্স রিসোর্ট। এতগুলো দারুণ দারুণ কাজ, এটা সম্পর্কে একটা আমরা ভিজুয়াল দেখে আসি, কি বল? একদমই, আমরা কিন্তু ছবি দেখতেই পারি। আমরা তাহলে আপনার এসব কাজের কিছু ছবি দেখে নিতে চাই। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথির বেশ কিছু কাজের গল্প আমরা শুনছিলাম। শুধু কাজের গল্প নয়, আমরা চাক্ষুষ দেখতে চাই তার কাজের নমুনা। চলুন দেখে আসি। অসাধারণ কিছু স্থাপত্য শিল্প এবং চিত্রশিল্প আমরা দেখে আসলাম। আমাদের আজকের অতিথি রাফিউদ্দিন মাহমুদ, তার কাছে আবারও যাচ্ছি। স্যার, অসাধারণ কাজ দেখলাম কিছু। ধন্যবাদ স্যার। আপনি একই সাথে স্থপতি এবং চিত্রশিল্পী, দুটো কাজই আসলে সমানভাবে আপনি গুরুত্ব দিয়ে করছেন, কিন্তু পছন্দের জায়গায় যদি বলি, নিজের মন থেকে কোনটা বেশি পছন্দ করে করেন? আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমি ছবি আঁকার চর্চাটা কিন্তু আমার দীর্ঘদিন বন্ধ ছিল। আমি ইউনিভার্সিটি থেকে ঢোকার পর থেকে লকডাউন পর্যন্ত আমি কিন্তু ছবি আঁকি নাই। আচ্ছা, কেন স্যার? এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল আমি আসলে ছবি আঁকার প্রতি ওভাবে সময় দিতে পারি নাই, ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, চাকরি করছি, নিজের পার্সোনাল কিছু ডিজাস্টার, সবকিছু মিলে এখানে এটাতে আমি মনোযোগী দিতে মানে কখনো চিন্তা করি নাই। লকডাউনের সময় হয় কি, আসলে আমরা তো সবসময় সারাটা লাইফস্টাইল হচ্ছে আমরা বাইরে যাব, বাইরে আউটসাইড আমাদের সবকিছু। হ্যাঁ, এখন লকডাউন আমাদেরকে বাধ্য করলো ঘরে থাকতে। তখন লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তখন যে আমার উদ্বেগ, উৎকণ্ঠার যে একটা বিশাল একটা জিনিস আমাকে মোকাবেলা করতে হচ্ছিল, কারণ এটা একটা অ্যাংজাইটি, বিশাল অ্যাংজাইটি, আর পার্সোনাল রিলেশনের কিছু প্রবলেমের কারণে ওই অ্যাংজাইটিতে আমি বুঝতে পারতেছিলাম যে মানে একা একা থেকে বাসায় কিভাবে সময় পার করা যায়। আমি তখন অনেক ভিডিও দেখতাম যে মোটিভেশনাল, নানা স্পিরিচুয়াল কথাবার্তা, এটা সেটা। তো একটা কথা আমার খুব ভালো লাগলো, যে বলতেছে যে মানে তুমি যদি নতুন করে কোনো কিছু আইডিয়া পাইতে চাও, ইয়া করতে চাও, তুমি চিন্তা করো যে তোমার ছোটকালে কোন জিনিসটাকে তোমাকে আপলিফট করতো। আমি দেখলাম ছোটকালে আমি আঁকতাম ছবি, কিন্তু এখন এই বয়সে এসে আবার ছবি আঁকবো, এটা কি রকম ব্যাপার, বাচ্চাদের মতো ব্যাপার, এটা কি হয় নাকি? আমি মনের থেকে সাই পাইছিলাম যে হোয়াট ইজ দ্য পয়েন্ট, ছবি টিভি আবার এগুলা তো বাচ্চাদের কাজ। কিন্তু আপনি আবার ছবি আঁকা শুরু করলেন। তখন আমি চিন্তা করলাম না, লেটস ডু ইট। কারণ আমার একটা কথা মনে পড়লো, আমার ইউনিভার্সিটিতে থাকতে ফার্স্ট ইয়ারে আমার স্কেচ দেখে আমাকে একজন, আমি ওনার কথা সবসময় স্মরণ করি, মাহমুদুল্লাহ রিয়াদ স্যার, খুব বড় আর্কিটেক্ট এখন, উনি বলছিল যে তুমি অনেক বড় স্কেলে ছবি আঁকার প্র্যাকটিস করো, তোমার হাত আছে, ইউ হ্যাভ টু, হাতটা ফ্রি হবে, তুমি ফ্রি হলে দেখবা অনেক কিছু হবে তোমাকে দিয়ে। আচ্ছা, তো আমি হঠাৎ করে আমার মনে হচ্ছে যে উনি তো আমাকে এই কথাটা বলছে, লেটস ট্রাই করে ছোট ছোট ছবি আঁকি, আমার ওটার প্রতি আর কোনো আগ্রহ নেই, আমি দেখি বড় একটা কিছু করতে পারি কিনা। এরপরে আমি এটা নিয়ে ভাবলাম, অ্যাক্রিলিক পেইন্ট কিনলাম, অ্যাক্রিলিক পেইন্ট করবো, বড় একটা ক্যানভাসও কিনলাম, কিন্তু এখন এটা কিভাবে আঁকবো আমি তো জানি না। মানে আমার তো কোনো ওয়াটার কালার করছি, স্কেচ করছি, অ্যাক্রিলিক তো আমি কখনো করে নাই। আমি লকডাউনের মধ্যে ঘরে বসে আছি, মানে কিভাবে এটাকে আমি এক্সিকিউট করবো। আচ্ছা, এরপরে আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখা শুরু করলাম। টিউটোরিয়াল দেখতে দেখতে
আমার একটা জিনিস খুব অ্যাট্রাক্ট করলো, সেটা হলো হাইপার রিয়ালিস্টিক আর্ট। সেটা হলো যে অনেক বড় স্কেলে একটা লোক একটা চেহারা আঁকতেছে, সেটা এত ডিটেল যে মানে লোমের ভিতরের থেকে সূক্ষ্ম লোমটাও সে আঁকতেছে। একটা মানে একটা ইটালিয়ান এক আর্টিস্টের এই ধরনের কাজগুলা, একটা মেয়ে হয়তো মুখ দিয়ে পানি গড়ায় পড়তেছে, এবং এত ডিটেল যে আপনি বুঝতে পারতেছেন না যে এটা আসলে হাতে আঁকা কিনা। বুঝতে পেরেছি। তো ওই জিনিসটাকে আমি ভাবলাম যে আমি যদি এরকম একটা কিছু করি কেমন হয়, লেটস ট্রাই। তো আমি তখন চিন্তা করলাম বড় একটা ক্যানভাস, এরকম একটা কিছু আঁকবো। তো আমি বিষয়বস্তু খুঁজতে থাকলাম কিভাবে। একটা পাইলাম একটা বিদেশি ফটোগ্রাফারের একটা বাংলাদেশি একটা পথ শিশুর ছবি, যে শিশুটা বৃষ্টিতে ভিজার পরে মুখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। আচ্ছা, আমি ভাবলাম যে এই যে পানি টলটলে পানিটা গড়ায় পড়তেছে, এই জিনিসটা তো আমি বললাম যে ইটালিয়ান আর্টিস্টের ছবি থেকে আমি ইন্সপায়ার্ড হলাম, যে পানিটাকে কত রিয়েলিস্টিক করে মানে 3 ডাইমেনশনালি দেখানো যায়। আমি এই ছবিটা সামহাও মানে একবার শুরু করি, আবার ভালো লাগে না, কি করব কোনো মানে নেই। এই করতে করতে প্রায় অনেকদিন ধরে একটু একটু করে কাজ করে দেখলাম হয়ে গেছে, একটা ছবি হয়ে গেছে। আচ্ছা, চমৎকার। আমার প্রশ্নের উত্তর আমি বলি, প্রথম ছবিটার একটা ইতিহাস আছে। এই ছবিটা আঁকার পরে আমি তো বুঝতেছি না এটা কি করে, লকডাউনে কাউকে তো দেখানো যাচ্ছে না। একদমই তাই। আমি ছবিটা পেন্সিল বলে একটা গ্রুপ আছে ফেসবুক, জি জি জি, খুব অনেক পপুলার এবং অনেক শিল্প সাহিত্য প্রেমী লোক, লাখ লাখ দেশের বাইরে অনেক লোক, ওখানে আমি পোস্ট করলাম। ওখানে দিকে এটা মুহূর্তের মধ্যে প্রায় 8-10 হাজার লাইক এবং প্রায় 5-6 হাজার কমেন্টস হয়ে গেছে। বাহ, অনুপ্রেরণা তখন থেকে আমি তখন বুঝলাম যে মানে সামথিং, আমি বোধহয় কিছু একটা আঁকছি, এটা বোধহয় কিছু হয়েছে, দাঁড় হয়েছে, যে এটা ইন্সপিরেশন পেলাম। এবং আরো ভালো ব্যাপার হয়েছে যে তখন লকডাউনের মধ্যে ওই ছবিটা আমার এক কলেজের জুনিয়র রুবাইয়াত, ও ওইটা কিনে নেয় 50,000 টাকা দিয়ে। এটা কিন্তু শেষ মুহূর্তে দারুণ একটা তথ্য পেলাম সত্যি। তো ওইটা কেনার পরে আমি তো তখন খুবই ইন্সপায়ার্ড যে একটা ছবি যদি এত টাকায় বিক্রি করা যায়, তো মানে আমি এটা কন্টিনিউ করব। এবং লকডাউনের সময়টা আমার খুব ভালো কাটছে এই কারণে যে আমার দুনিয়াতে কোনো টেনশন নাই, কোথাও যাওয়ার কোনো তাগিদ নাই, অফিস করার, ক্লায়েন্টের দৌড়ানো, মানে আসলে আর্কিটেকচারাল ক্লাস অনেক সময় অনেক স্ট্রেসফুল। আই মিন সো মেনি থিংস ইউ হ্যাভ টু ডিল উইথ, এবং অনেক সময় মাথাও মেজাজও ঠিক রাখা যায় না। বাট এখানে তো আমি কোনো কাজ নাই, আমি সকালে উঠে মানে আই ইউজ টু ডু মেডিটেশন, লট অফ মেডিটেশন, সকালে মেডিটেশন করে কুল হয়ে একদম ছবি তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তার মানে খুব ভালো একটা জিনিস, ছোটবেলার ভালো লাগার বিষয়টা থেকে অর্থ উপার্জন হচ্ছে। জেরিন, সেই ছবিটি কি আমরা দর্শকদেরকে দেখাবো? অবশ্যই দেখব। খুব দারুণ লাগছিল আমার কাছে, গল্পটাই খুব সুন্দর লাগছিল। সত্যি তাই, সাবটেক্সটটাই দারুণ। মাসুক, দারুণ একটা ছবি, কি বলো? একদমই তাই। এবং লক্ষ্য করে দেখো যে কত ডিটেইল ছবিটা। মানে স্যার যেমনটা বলছিলেন যে আপনি ইতালির সেই যে চিত্রকরের ছবিটা দেখেছিলেন, আমি নিজেও সেই ছবিটা দেখেছি। একটা মেয়ের ছবি ছিল, তার গাল গড়িয়ে পানি পড়ছিল, একদমই সেম একটা জিনিস এখানে হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছোট্ট শিশুর বৃষ্টির পানি বা পানি দেখলে যে একটা আনন্দ, উচ্ছ্বাস কি দারুণ ভাবে ফুটে উঠেছে, তাই না? একদমই তাই, চমৎকার সুন্দর একটি ছবি, অসাধারণ। এবং এই ছবিটার কথা আমি কেন বলবো, আমি যদি এই পৃষ্ঠার সবগুলো ছবি দর্শকদের জন্য একটু দেখাতে চাই, খুবই দারুণ দারুণ কাজ। এই ছবিটা ইতালিতে একটা প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছে বিশ্ব নারী দিবস উপলক্ষে। একটা ইতালিতে একটা প্রতিযোগিতা হয়েছিল, ওইখানে এই ছবিটা আমি পাঠাই, তারা এটাকে সিলেক্ট করে 12টা ছবির মধ্যে ওয়ার্ল্ড। অসাধারণ কিছু ছবি। আমি একদমই দ্রুত একটু এই ছবিটাও কিনে নেয় এক জাতিসংঘের কর্মকর্তা, এর একটা দৈনিক মজুরির ছবি, ওই যে বুড়ার ছবিটা। আর এই ছবিটাও পুরস্কৃত হয় একটা ল্যান্ডস্কেপ, আমেরিকা ইউএসএ ভিত্তিক একটা গ্যালারি। আপনার অধিকাংশ ছবিতে সাম্পানের একটা চিত্র রয়েছে বা সাম্পান রয়েছে, এটার কারণটা কি জানতে পারি? এটার কারণ হচ্ছে গিয়ে আসলে আমি তো চট্টগ্রামে বড় হয়েছি, সাম্পান জিনিসটা আমার কাছে ছোটকাল থেকে খুব অদ্ভুত সুন্দর একটা জিনিস বলে মনে হইতো, যে নৌকার যে এত সৌন্দর্য থাকতে পারে, এত বিউটিফুল চাঁদের মতো একটা শেপ, এবং নৌকাতে এত ডিটেইলিং, মানে এটা সাম্পান ছাড়া আর অন্য কোনো নাই। মানে সাম্পানের মধ্যে শেপটা খুব আর্টিস্টিক মনে হয় আমার কাছে। এই কারণে সাম্পান জিনিসটা আমার, আর বাংলাদেশে নদীমাতৃক দেশ, এখানে সৌন্দর্য বলতে নদী নৌকা ছাড়া আর মানে আর আছে কি, মানে এটাই তো। এই কারণে আমার ছবিতে নৌকা, নদী এগুলা বেশি, আর পানি জিনিসটাকে আমি আঁকতে পছন্দ করি, পানির মধ্যে যে রিফ্লেকশনটা হয়। আমি যদি এই ছবি দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মাসুকের পছন্দের ছবি প্রথমটা আমি জানি, বাট এই ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলোর গল্প যদি একটু শুনি। আচ্ছা, এগুলা হচ্ছে কি, ওইটা একটা নাচের পূর্ব প্রস্তুতি, ওই যে ওই ছবিটা,
এবং প্রথমটা এবং একটু পুরনো বাসার মানুষজন আপনি দেখবেন যে আমরা যখন ছোটকালে যেতাম যে একটু ওল্ড প্যাটার্নের বাড়িতে যারা থাকে তারা কিন্তু হ্যাঁ এবং তারা একটু কালচারাল দিকে একটু বেশি ইনভলভ থাকে। হ্যাঁ আচ্ছা, এটা একটা বোধহয় কালচারাল জিনিসটা অনেক সময় পরম্পরাতেও হয়। তো ওই ধরনের বাড়ির লোকজনের সাথে তো ওরকম লাল রঙের ফ্লোর, হ্যাঁ ওই যে ছবিটাতে দেখ কাঠের দরজা এবং ওইখানে একটা মেয়ে নাচের প্রস্তুতি নিচ্ছে। তো এই জিনিসগুলা আর কি আমার ছবিতে ঘুরে ফিরে ওই ধরনের সংস্কৃতি কালচারগুলা আমার ছবিতে আসে আর কি, আমি যেটাকে পছন্দ করি। আবারও নৌকার আমরা ছবি দেখতে পাচ্ছি এবং আপনি পরিবেশ বা পরিস্থিতি সেখানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, এটা আসলে এটা আসলে ওই যে বললাম ওই লকডাউনে এত আসলে ছবি আঁকতে গেলে স্থিরতা দরকার। আপনি মানে কাজের টেনশন নিয়ে আপনি কখনো কিন্তু খুব ভালো ছবি আঁকা যায় না। লকডাউনের মধ্যে আমাকে ওই জিনিসটাকে আমি আত্মস্থ করার চেষ্টা করছি যে কতটা স্থির থাকা যায়, মানে স্টিল থাকা যায়। এবং স্থির থাকার একটা প্রকৃষ্ট উপায় হচ্ছে এই ধরনের বড় বড় ডিটেইলে ছবি আঁকা। মানে যত ডিটেইলে যাবে আমাকে তত কিন্তু স্থির থাকতে হবে এবং অস্থিরতা চলবে না। আমাদের তো আসলে অস্থিরতাই করোনার সময় বেশি মানুষের, কারণ মানসিকভাবে মানুষ নানা রকম অস্থিরতা তো ছিলই। ওটাকে কিভাবে স্থিরতা আনা যায়, কাম ডাউন করা যায়, আমি ওটা আমার নিজের জন্য এবং যে দেখবে সেও যাতে একটা প্রশান্তি খুঁজে পায় ছবি দেখার সাথে সাথে, যে এখানের মধ্যে একটা স্থিরতা আছে একটা। তো ওই আমার ছবির বিষয়বস্তু ম্যাক্সিমাম তাই, মানে আপনি দেখার সাথে সাথে একটা আপনাকে কাম ডাউন করবে, স্থিরতা। আসলেই তাই আমাদের করলো এবং আমি জানি দর্শকদেরও তাই করেছে। তো আমি ওইটা নিয়ে আমি লকডাউনের পর একটা এক্সিবিশনও করি এখানে সব ছবি। 2022 সালে খুব সম্ভবত আপনি এক্সিবিশনটা করেছেন ধানমন্ডিতে। এক্সিবিশনটা করি। এক্সিবিশনের করার পরে আপনার নিজের অভিব্যক্তি কি ছিল? এক্সিবিশনটা আসলে আমি করি তখন লকডাউনের পর, তো তখনও মানুষ খুব বেশি মুভমেন্ট করতো না। ওইটা যে খুব কিন্তু এক্সিবিশনের যত ছবি এগুলো আমি এখানে দিয়েছি, এগুলো সব অলরেডি বিক্রি হয়ে যাওয়া ছবি, মানে ওটাতে ফেরত এনে আমি যদি একটু যোগ করি, এটা কিন্তু খুব দারুণ একটা অর্জন। দেখুন আপনি ছোটবেলায় যখন স্কুল বা ভার্সিটি স্টুডেন্টরা স্কেচ করতো, আঁকতো, সেটা দেখে আপনার শেখা, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, প্রাতিষ্ঠানিক কোথাও থেকে আপনি কখনোই শেখেননি। সেই মানুষটা লকডাউনে এমনিতেই মনের খেয়ালে ছবি আঁকা শুরু করলেন এবং আপনার প্রত্যেকটা ছবি অনেক বিগ হিট হলো, সেল করলো এবং আপনি একটা বড় এক্সিবিশনও করে ফেলেন। এখানে একটা আপনার বই আছে, অনেকগুলো ছবি। এই অর্জনটা কেমন লাগে আসলে? আসলে এটা তো ভালোই লাগে, কারণ আমি যে জিনিসটাকে পছন্দ করতাম সেটাকে আমি এখন আবার প্র্যাকটিস করতে পারছি। তো লকডাউনে এবং এই প্রদর্শনীতে অনেক বড় বড় আর্টিস্ট এসেছেন, তারাও এটার অনেক প্রশংসা করলেন। তো অবশ্যই এটা একটা ভালো লাগার অনুভূতি এবং আমি চাই যে এটাকে আরো একটু কন্টিনিউ করতে। এখনো খুব বেশি সময় দিতে পারি না, আর একটু বেশি সময় দিতে চাই। আমরাও আসলে সে প্রত্যাশায় রাখতে চাই। এত দারুণ ছবি দেখে মাসুক, আসলে দর্শক হিসেবেও আমরা তাই বলতে চাই, আমরা আরো ভালো কিছু কাজ চাই। এবং মানুষ যে চাইলে সবকিছুই করতে পারে, আপনি তার অনেক জ্বলন্ত একজন উদাহরণ। স্যার, আমরা চলে এসেছি আমাদের আজকের এই আয়োজনের একদমই শেষ পর্যায়ে। রাঙা সকালের দর্শকদেরকে যদি আপনি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সেটা হলো আপনারা আজকে আমার ইন্টারভিউ সাক্ষাৎকার আগ্রহ নিয়ে দেখেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আপনাদের স্টুডিওতে এনে আমার অভিজ্ঞতা শেয়ার করতে সুযোগ দেওয়ার জন্য। এবং মাছরাঙ্গা টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। সবাই ভালো থাকবেন, শুভ সকাল।